বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনূসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা সুযোগ দিতে হবে। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না। দর্শক, খেলা জমছে, রাজনীতিতে তারা থাকবে না। এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ফল। তাদের নিজেদের ভুল তো আছেই, চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তো আছেই। আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগের চুপ্পুকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে এর দায় মোটামুটি বিএনপির উপরে দিয়েছেন। এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে, এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে। ডক্টর ইউনূসের চারপাশে সহায়ক পলিসি হিসাবে দাঁড় করিয়ে তার পিছনে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে সারা জীবনের জন্য সিঙ্গাপুর বানানো যায়, সারা জীবনের জন্য হংকং বানানো যায়, সারা জীবনের জন্য একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো তৈরি করা যায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না? সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি বলছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। এবং এই রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আনতে। ইস্যু এসএম জেফারসন বড় বড় কথা বলেন, 40 বছর ধরে রাজনীতি করেছেন, কি দিয়েছেন বাংলাদেশটাকে বলেন তো আপনারা দেখি। এই নতুন প্রজন্মের পর আজকের এই পরিবর্তন, ইউ ডোন্ট ডু এনিথিং এলস। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়ে এই প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। শেখ হাসিনা কখনো এই বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশে আসলেই তার ফাঁসি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানের কড়া হুঁশিয়ারি এবং বার্তা দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে মামলাও করে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত থাকলেও শেখ হাসিনা উপস্থিত থাকেনি। শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি সেখানে উপস্থিত করা হবে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সবকিছু শেষ সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। যাইটা কি ভাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, সেই বিষয়গুলোও দেখতে পারেন। বেশি কথা না পারিয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। ডক্টর ইউনূস ও নাহিদ ইসলামের বক্তব্যে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপির ঘুম হচ্ছে না। এবং শিক্ষার্থী জনতা, সাধারণ জনগণও ডক্টর ইউনূসের বক্তব্যের পর বিএনপির বিরুদ্ধে খেপে উঠেছে। দর্শক, খেলা জমছে। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে তাদেরকে সরকার মাইনাস করতে চায়। এখন তারা 111 জিকির করছে, যে 111 আসছে আমাদেরকে মাইনাস করতে চায়, ভয়ে জিকির করছে তারা, নানান কাকুতি মিনতি জানাচ্ছে। এটা বিশ্লেষণ করা প্রয়োজন। কার্যত বিএনপির যে ভয়, এই যে চিন্তা যে রাজনীতিতে তারা থাকবে না, এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ফল। তাদের নিজেদের ভুল তো আছেই, চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তো আছেই। আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগের চুপ্পুকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়। ডক্টর ইউনূস জায়গা মতো খেলে দিয়েছেন। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে, জনগণ এটা কিছুতেই মেনে নেবে না। অতএব আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ তো মেনে নিবেই না, আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, যারা নির্বাচনের সুযোগ দিবে, তাদেরকেও মেনে নেবে না। ডক্টর ইউনূস জানেন এটা খুবই কঠিন, জনগণ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে যদি তফসিল ঘোষণা করা হয়, সেই তফসিলের বিরুদ্ধে জনতা রাজপথে নামবে। তো ডক্টর ইউনূস কি করেছেন? বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন। যেহেতু বিএনপি আগেই বলেছে যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, অতএব আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগ নির্বাচনে আসলে যে জনগণ আবার রাজপথে নেমে আসবে, যারা চায় তাদেরকে পিটিয়ে রাজপথ ছাড়া করবে, এর দায়টা ডক্টর ইউনূস বিএনপিকে দিয়ে দিয়েছেন। এর ফলে জনগণ এখন বিএনপির বিরুদ্ধে বলেছে, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জনগণ ফুঁসে উঠেছে। এখন বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে। একদিকে জনগণের রোষের মুখে পড়েছে বিএনপি, কারণ ডক্টর ইউনূস নিজেই তথ্যটা ফাঁস করে দিয়েছেন, যদিও আগেও প্রকাশ্য বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি। জনগণ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছে। এর ফল কি বুঝতে পারছেন? এর মানে এই যে আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে চায়, সেটা ডক্টর ইউনূস বলে দিলেন। এবং আসলে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, বিএনপিকে দায়ী করবে। ডক্টর ইউনূস নিজেই বিএনপিকে দায়ী করে দিয়েছেন এবং জনগণ বিএনপিকে ধরবে। তা বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজটা করেছে। ওই যে অনেক সময় শুনেন না যে প্রেমিক প্রেমিকা এক দড়িতে গলায় ফাঁস দেয়, বিএনপি আসলে আওয়ামী লীগ বিএনপি মিলে গলায় ফাঁস দেওয়ার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ তো মরেছেই, সেই মরা পতিত স্বৈরাচারের দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে ওকলাতি করে বিএনপি আওয়ামী লীগের সাথে আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হয়তো আল্লাহর একটা প্ল্যান, যেহেতু আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটোপিক, আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করেছে বিএনপি সেই ঐতিহ্য ধরে রেখেছে। আল্লাহ হয়তো চান যে বিএনপিকেও শায়েস্তা করতে, বিএনপিকেও সোজা করতে। এই জন্য বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে রক্ষা করার একটা
হেকমত বিএনপি নিয়েছে, যার ফলে আওয়ামী লীগ বিএনপিকে এখন এক দড়িতে বেঁধে পেটানো যাবে, সেই বন্দোবস্ত হচ্ছে। এখন আগে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে, এখন বিএনপি ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরে ভয় পাচ্ছে। আবার অন্যদিকে উপদেষ্টা নাহিদ বলেছেন এই সরকার বিপ্লবী সরকার। বিএনপি আগেই বরকতুল্লাহ বলে স্পষ্ট বলেছেন যে 5 আগস্ট কোনো বিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে। আর শিক্ষার্থীরা, ডক্টর ইউনূস নিজে, সরকার, এরা বলছে বিপ্লব বিপ্লব বিপ্লব। এখন সর্বশেষ প্রথম নাহিদ আনুষ্ঠানিকভাবে দাবি করেন সরকারি বিপ্লবী সরকার। এখন সরকার বিপ্লবী সরকার এর মানে ওই নির্বাচন, সংবিধান, দ্রুত নির্বাচন, অমুক তমুক, বিএনপির যে এতদিনের স্বপ্ন 72 সংবিধান রক্ষা হবে, চুপ্পু রক্ষা হবে, খুব দ্রুত বিএনপি ক্ষমতা আসবে, তো বিপ্লবী সরকার হিসেবে সরকারকে দাবি করার পরে মনে হয় বিএনপি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে না। এখন বিএনপি সেই চিরচেনা আওয়ামী লীগ যেরকম তাদের ঘরে কারো বাচ্চা হলেও বলতো যে জামাত শিবিরের হাত আছে, ঝড়ে গাছের পাতা পড়লেও বলতো যে জামাত শিবিরের হাত আছে। এখন বিএনপি নিজেদের ভুলে নিজেরা ধরা খাওয়ার পরে, জনরোষে পড়ার পর তারা এখন 111 মোড়কে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। এই থিওরি নিয়ে আছে, এইসব থিওরি জনগণ এখন খায় না। 111 সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। দর্শক, বিএনপি ভালো বেকায়দায় পড়েছে, কঠিন পরিস্থিতি পড়েছে বিএনপির ভুলের কারণে। আমি বলেছি যে যেই দিন থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপি টপ টু বটম চাঁদাবাজি শুরু করেছে, সেই দিনই বলেছি এই বিএনপি ধ্বংস হবে। কারণ জনগণ 5 আগস্ট জীবন বা জুলাই আগস্টে চাঁদাবাজির কবলে পড়ে থাকার জন্য জীবন দেয়নি। এই চাঁদাবাজ আমরা বাংলার মাটিতে উৎখাত করবো। এই জন্য তারেক রহমান কয়েকবার বিএনপিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন, ফখরুলরা নিচে নামান আর তারেক রহমান টেনে তুলেন। এখন বিএনপি যে ভুল করেছে আওয়ামী লীগকে রক্ষা করতে গিয়ে, মুজিবের পক্ষে, ছবির পক্ষে ওকালতি করেছিল, তারেক রহমান দ্রুত রুজবির মাধ্যমে ক্ষমা চেয়ে পরিস্থিতি উত্তরণ ঘটিয়েছেন। এখন আবার আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বিএনপির সামনে দুইটা অপশন। বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিবে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চাই। এক, বিএনপিকে সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করে ভদ্র রাজনীতি করতে হবে। এই দুইটা করলে বিএনপি থাকবে, নইলে বিএনপির কপালে শনি আছে। ওই যে বললাম না যে এক দড়িতে বিএনপি আওয়ামী লীগকে বেঁধে পেটাবে জনগণ, এবং একসাথে আত্মহত্যা করে এক দড়িতে প্রেমিক প্রেমিকার মতো বিএনপির অবস্থা হবে এটা। দর্শক, বিএনপি কি করেছিল একটা কথা আমি না বলেই পাচ্ছি না। এখন দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছেন। আপনি কি করেছিলেন? কিছু তথ্য আমরা আগে থেকেই জানতাম। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই, তারপরও আমাদের লোকজনকে গ্রেফতার করা হচ্ছে। এর মানে হাসিনা পতন আন্দোলনে বিএনপি কতটুকু অংশগ্রহণ করেছে সেটাই প্রশ্ন আছে। হ্যাঁ, বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে, তারা জীবন দিয়েছে, ট্রু। কিন্তু কেন্দ্রীয় বিএনপি, তাদের ভূমিকা পর্যালোচনা হবে তারা আসলে হাসিনার পতন চেয়েছে কিনা। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার ক্ষেত্রে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বড় অবদান রেখেছেন, কামরুল এই লোক অন্যতম, এবং আনিস, এরা যদি কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমা পায়, আইনের আওতায় বা আইন প্রয়োগ করতে এদের উপরে ব্যর্থ হয়, বাংলাদেশ কোনোদিন আর দাঁড়াতে পারবে না। কামরুল তার অদ্যতপূর্ণ সাহস দেখেন আপনি। এটার কারণটা কি? আমি আসছি সেই পয়েন্টে। সে বলছে যে এই দিন নয়, না, তোমার আর কোনোদিন আসবে না কামরুল। যদি আসে তাহলে আমাদের মনে হয় আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে দেশের জন্য। তোমাদের কোনোদিন আমরা বাংলাদেশ আর দেখতে চাই না। এনাফ মাদারফাকার সন অফ বিচ, এনাফ। কামরুল বলছে এই দিন নয়, তোর কোনোদিন আর আসবে না, আসতে দেওয়া হবে না, কোনোদিন আসতে দেওয়া হবে না। তুই আসতে পারবি না, তোর নেত্রী রাজনীতিতে আসতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কিনা, দ্যাটস দ্য ডিবেটেবল ইস্যু, এন্ড I said that on many occasions. বাট তোমাদের এই আগলি ফেস বাংলাদেশের রাজনীতিতে কখনো আমরা দেখতে চাই না তোদেরকে। তুই আসার কথা বললেই তোকে, মানে আমি অনলাইন পাবলিক প্লিজ এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আজকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো লিখেছেন, জুলাই আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য যে ইঙ্গিতটি দিয়েছেন, সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আমরা যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী বলা যায় যে আওয়ামী লীগ 3টি পন্থায় বাংলাদেশে আবারও রাজনীতিতে ফিরে আসতে পারে। প্রথম পন্থা হচ্ছে সরাসরি বর্তমান নামে। তবে সেক্ষেত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই দলটির হাল ধরবে না, বরং দল পুনর্গঠন করে তারা রাজনীতিতে আবারও ফিরে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম পন্থা। আর দ্বিতীয় পন্থা হচ্ছে নতুন সংগঠন করে, তবে সেটার ভিত্তি হবে আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর ছাত্রলীগের আদর্শকে পুনরুদ্ধার করবার জন্য অন্য নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, তাদের ভাষায় আর কি। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ গত কমাস ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কথা বলছেন। সর্বশেষ শারমিন আহমদ বলেছেন যে আওয়ামী লীগকে মুজিব
মানে শেখ মুজিব পরিবারের হাত থেকে রক্ষা করতে হবে। সরাসরি শেখ মুজিব শব্দটি উচ্চারণ না করে বলেছেন শেখ পরিবারের হাত থেকে, কারণ তারা গত 53 বছরে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করেছে দলটিকে এবং তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তার মানে নতুন একটি থিওরি দিচ্ছেন তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ। তারা চাইছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগের হাল ধরতে। এটাও একটা আওয়ামী লীগের কৌশল হতে পারে। সুতরাং এটাকে দ্বিতীয় কৌশল ধরে নেওয়া যায়। আর তৃতীয় কৌশলটি হচ্ছে সারা দেশে স্বতন্ত্রভাবে নির্বাচন করে পরবর্তী সময়ে একটি দলের অধীনে সংসদে অবস্থান গ্রহণ করা। এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের একটা উদাহরণ আমার সামনে রয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তানের ইমরান খান পিটিআই এর পক্ষ থেকে সর্বশেষ নির্বাচনে তার নেতাকর্মীকে অংশগ্রহণ করাতে পারেনি, কারণ পিটিআই কে নিষিদ্ধ করা হয়েছে, দলের প্রতীক নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে। ইমরান খান যেভাবে রাজনীতিতে ফিরে এসেছে, বা ইমরান খান যদিও পাকিস্তানে বিপুল জনপ্রিয়, এখন ইমরান খানের এই কৌশলটিকে সামনে রাখতে পারে বলে বিভিন্ন তথ্য নিশ্চিত করছে যদি তারা প্রথমে মানে দল পুনর্গঠনের মাধ্যমে স্বনামে, দ্বিতীয়ত তারা নতুন নামে তবে আদর্শিক ভিত্তি হিসেবে আওয়ামী লীগের আদর্শকে ঠিক রেখে, এই দুটো পন্থায় যদি না পারে তাহলে তৃতীয় পন্থা হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, তাহলে তার কি হবে? সরকারের একটি বিশ্বস্ত সূত্র বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করবে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে বিচার শুরু হয়েছে, এই বিচারের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে বিচার চলবে, রায় হবে এবং রায় বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বিচারকে স্বাভাবিক গতিতে পরিচালনা করা হবে। আর অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা বিচার সংশ্লিষ্ট নন, যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন, তারা যদি নির্বাচন করতে চান তাহলে সেটা করতে দেবে এই অন্তর্বর্তী সরকার, এমনটি ইঙ্গিত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এখন একটি প্রশ্ন সবার সামনে আসে যে আওয়ামী লীগ কি তার স্বনামে স্বভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সেক্ষেত্রে ওই যে বললাম 3টি কৌশল সামনে আছে এই দলটির। এখন 2টি কৌশলে ব্যর্থ হলে তৃতীয় কৌশল প্রয়োগ করে তারা পুনরায় রাজনীতিতে আসার চেষ্টা করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে, যেমন গণতন্ত্র মঞ্চ, আবার দেখছি গণ অধিকার পরিষদ, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তাদের মতামত কি এই অন্তর্বর্তী সরকার নিয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, অনেকে আওয়ামী লীগের রাজনীতির করার পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে পক্ষে মত দেননি। তবে মোটা দাগে বিএনপির মন্তব্যকেই তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগ আসলে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগের মতো করেই আসতে পারবে? সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বলছে যে আওয়ামী লীগের যেসব নেতা অপরাধের সঙ্গে যুক্ত নন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা যদি নির্বাচন করতে চায় বা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না, বরং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। প্রিয় দর্শক, সবশেষ কথা হচ্ছে যে জনগণ কি ভাবছে। দর্শক, আপনারা কি ভাবছেন? একটা জরিপ হয়ে যাক। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যাদের সঙ্গে গণহত্যার সম্পৃক্ততা নেই বা যারা অপরাধের সঙ্গে যুক্ত নন, তাহলে তাদেরকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আলোচনা তো বটেই, বিতর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডাও হচ্ছে, আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই। সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল। আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে, এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 18 সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। আমি বহুবার বলেছি এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল, ক্রিমিনাল গ্যাং ছিল, মাফিয়া গ্যাং ছিল। সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি অনুচিত ইজ ভেরি মাচ রিলেভেন্ট। এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না এই আলাপ আছে। কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে। তিনি ভারতের পত্রিকা দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির ওপরে দিয়েছেন। আমি আসবো সেই জায়গায়। এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে? সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্য থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে, সেটা যোগ করব। এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন হাসনাতেরও কিছু মন্তব্য, সব কিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাকবিতণ্ডা হবে, আমরা এটা ধারণা করতেই পারি। এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কিনা সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি, কারণ এটা শুধু বিএনপি না, দেয়ার আর সাম আদার ফ্যাক্টরস, অনেকেই এখানে খেলছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি আমরা। ডক্টর ইউনূস কি বলেছেন সেই কথায় আসব, এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপিকে ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে।
আমি একটু ওনার বক্তব্য পড়ি। হাসান আব্দুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা, কিন্তু 28 অক্টোবর কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি। সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি। বিএনপি 28 অক্টোবর আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল, যেটা আওয়ামী লীগ ছত্রভঙ্গ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে। এটাকে উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে বিএনপিকে ব্লেম করা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি। কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকমই ইন্ডিকেট করে। তিনি বলেন, আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন, তাদের ব্যবসার অংশ হবেন, তাহলে মনে রাখি উই আর অলরেডি শহীদ। পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন, আপনারা আমাদের ভুলে যাবেন না। ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না। বিএনপি ট্রুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন, এই ধরনের বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। এবং সম্প্রতি আবার একটা ইন্টারভিউতে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন, বা তাদের বক্তব্যেও তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, এই ধরনের কথা বলেছেন। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন, এটা আমরা দেখেছি। এখন ডক্টর ইউনূসের বক্তব্য, দ্য হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়েছে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে, তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না। তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আমার একটা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সো ডক্টর ইউনূস স্পষ্টতই এই দায়িত্ব দায় যাই বলি না কেন বিএনপিকে দিয়েছেন, এবং উইচ ইজ ট্রু। বিএনপি বেশ কয়েক দফা এই কথাটা বলেছেন। অবশ্য তার এই বক্তব্যকে কেউ পলিটিক্যালি কারেক্ট কিনা এই আলোচনা করতে পারেন, কারণ যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন একটা দলকে তিনি এভাবে এখানে সামনে নিয়ে এসছেন। কেউ বলতে পারে যে সরকার পেরে না ওঠাকে বিএনপির ওপরে চাপিয়ে দিতে চাইছেন। মানে সরকার কি বিএনপির কথা অনেক শুনছে? এটা শোনার সাথে সাথে যদি কেউ প্রশ্ন করে এভাবে, বিএনপিতে নির্বাচন চেয়েছিল 3 মাস পর, 6 মাস পর, এখনও একটা স্ট্রিক্ট ফিক্সড ডেডলাইন যাচ্ছে যে আমি এতদিন পর নির্বাচন দেব। সো বিএনপির ওই চাওয়াটা কি সরকার পূরণ করছে না? কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিয়ে বললো, সেটা সরকার পূরণ করে ফেললো। কেন ফেলবে? বিএনপি কি খুব কঠোরভাবে বলে সেটা হতেই দেওয়া যাবে না? আমার চোখে পড়েনি। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায়, বিএনপি কি সেটার প্রতিবাদে খুব কঠোর অবস্থান নেবে? আমি মনে করি না, সত্যিই মনে করি না। বিএনপি তার ধরন নিয়ে, বিএনপির না চাওয়ার পরও তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সরকার করেছে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বিএনপি সেটাও পছন্দ করে নাই, কিন্তু সরকার তো সেটা করেছে। তাহলে আওয়ামী লীগকে করার ক্ষেত্রে বিএনপিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার মানে ধারণা করা যায় যে এটা আসলে সরকার এখন একটা পথ বের করার চেষ্টা করছে। কারণ সরকারের মধ্যেই এবং সরকারের বাইরে বলতে আমি ছাত্র সমন্বয়কদেরকে বোঝাচ্ছি। আমি অনেকেই, ইটস দ্য পারসেপশন, আমি বহুবার বলেছি পারসেপশন এটা, এবং এর মধ্যে খুব বেশি ভুলও নেই যে ছাত্র সমন্বয়কদেরকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের এক্সটেনশন হিসেবে সবাই দেখে। সো সেখান থেকে যেহেতু আলাপ আছে এবং সমাজে বিভিন্ন স্তর থেকে আলাপ আছে, সরকার যেহেতু এখন এটা সম্ভবত করে উঠতে পারবে না, কিন্তু কারণটা ভিন্ন জায়গায়। আমি কারণটা কোথায় সেটা একটু বলি। আমি ওটাকেই প্রধান কারণ বলে মনে করি। ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উপদেষ্টা জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। এখানেও তিনি বিএনপিকে দায়ী করেছেন। আমি পড়ি উনি কি বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললে বিভিন্ন রাজনৈতিক দল অনীহা প্রকাশ করে, যা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। না, এটা প্রধান কথা না। তিনি যে কথাটা বলছেন, যেটার কারণে আসলে এখানে আসা, সেটা হচ্ছে এই, এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে বলেও তিনি জানিয়েছেন। বিদেশের দূতাবাসগুলো, একটা দূতাবাস না, এটা শুধু ভারতীয় দূতাবাস এরকম না, আরও অনেক দূতাবাস। তার মানে দূতাবাসদের চাপ আছে গণতন্ত্রের কথা বলে। এবং আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড যেসব দূতাবাস আছে ইউরোপ, মানে পশ্চিমা দেশেরগুলো, মূলত ইউরোপ বা আমেরিকা, আমি জানি না তিনি কাদের কথা ইন্ডিকেট করছেন। তার মানে মুদ্রা কথাটা হচ্ছে আওয়ামী লীগ থাকা না থাকা একটা জিওপলিটিক্যাল বিষয়, ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়েও, ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়েও পরিণত হয়েছে। এটাই সম্ভবত প্রধান কারণ সরকার চাইলেও এটা করতে পারবে না। এটাই প্রধান কারণ। কারণ এই যে বললাম, বিএনপি চায়নি ছাত্রলীগকে, তারপর তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
এটা চাইলে যে কোনো, সেই ক্ষেত্রে তো খুব দ্রুত আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা মেনে নেওয়া হয়েছিল। যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ করা আবিট সেফার ছিল, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। আমরা জানি আমাদের যে আরপিও আছে সেটাতে কোনো দলের ছাত্র অঙ্গ সংগঠন থাকতে পারে না। ফলে তারা একটা ট্রিক করেছিল, যেটা বিএনপিও করে তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বা এরকম একটা কিছু বলে এই সংগঠনগুলো করে, ডিফ্যাক্টও তাদের ছাত্র সংগঠনই আসলে এগুলো। সো এটা যখন নিষিদ্ধ হয়েছে, টেকনিক্যালি আওয়ামী লীগের উপর এটার আঘাত আসেনি, এভাবে বলা যেতে পারে অন্তত কাগজে কলমে তর্কের খাতিরে। আওয়ামী লীগের উপর হাত দেওয়া ডেফিনেটলি একটা ডিফারেন্ট ব্যাপার। যাই হোক, আমরা আওয়ামী লীগকে নিয়ে এই আলোচনা বিতর্ক সামনে আরও স্ট্রং হতে দেখব, এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান তারা অন্তত সাম্প্রতিক ঘটনার পর, ছাত্র সমন্বয়ক, প্রধান উপদেষ্টা সবার বক্তব্যের পর বিএনপির উপরে হয়তো ক্ষুব্ধ হবেন, এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে। তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি এখন বলে যে ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিক, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, তখন কি সরকার করবে? দেখার ব্যাপার আছে। আমার ঠিক আমি জানিয়ে দেই, আমি মনে করি না সরকার তারপর এই সিদ্ধান্তটা নিতে পারবে। ঘটনা যেটা হয়েছে, বাংলাদেশের পলিটিক্সের মাঠে কিছু এজেন্ডা জারি রাখা, এবং ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল তৈরি করছেন, তারা কিছু ইস্যু তৈরি করবেন, এবং তারা কিছু ইস্যুর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হতে যাচ্ছে আগামী নির্বাচনের মাঠে। সুতরাং তারা বিএনপিকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই কিছু এজেন্ডা সামনে আনবেন। রাজনীতির মাঠে এই খেলাগুলো হয়, এগুলোকে খেলাই বলছি, আমরা জানি, আমরা বুঝি, কিন্তু তারপরও আমরা ভিন্নভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে রাজনীতি। সুতরাং বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার মতো কিছু গ্রাউন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যারা দল করতে যাচ্ছেন তারা আনবেন, যেটা দিয়ে বিএনপিকে ব্যাকফুটে তারা নেওয়ার চেষ্টা করবেন রাজনীতির মাঠে। সময়ই বলবে কার কৌশল কীভাবে কতটা কার্যকর হয়। তবে একটা তীব্র ডিবেট যে সমাজে আছে সেটা তো চলতেই থাকবে, এতে কোনো সন্দেহের কিছু নাই। দা হিন্দু যে প্রশ্ন করেছে আগামী নির্বাচনে কি অংশ নেবে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, প্রসেস আছে, আমাদের ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমের যে অ্যাক্ট আছে, সেটার মধ্যে দলকে বিচার করার সুযোগ আছে, এবং সেই সুযোগের মধ্যে এটাকে ঢোকানো যেতে পারে। এবং পুরোপুরি নিষিদ্ধ না করেও এই অপশন কোনো না কোনোভাবে ওই আইনের মধ্যে ইনক্লুড করা যেতে পারে, যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত দল হিসাবে সে তার কার্যক্রম চালাতে পারবেন। আমি আগেও ইনফ্যাক্ট একটা কথা বলেছিলাম আওয়ামী লীগ প্রসঙ্গে, তার যে জনসভা, তার যে কর্মকাণ্ড, এগুলো সমাজে নানান রকম ক্রাইসিস তৈরি করছে। সো টেম্পোরারিলি হলেও তাদেরকে কোনো না কোনোভাবে কার্যক্রম থেকে দূরে রাখা যায় কি না, বা একটা দুটো তিনটে নির্বাচন থেকে, কেউ বলছেন নানান রকম হাইপোথেসিস যে তারা 3টা নির্বাচন ধ্বংস করেছে, তাদের 3টা নির্বাচন করতে না দেওয়া উচিত, এরকম নানান আলাপ আলোচনা আছে। এগুলো হোক, এগুলোকে আমি খুবই খারাপ কিছু মনে করি না। প্রায় বলছি যে আমাদের ডিবেটগুলো যাতে একাডেমিক ধরনের ডিবেট থাকে, আমরা যাতে পরস্পরের সাথে কাদা ছোঁড়াছুড়ি না করতে থাকি, আমরা এটা অ্যালার্মিং সাইন, এটা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে, সমস্যা তৈরি করবে, বিপদ তৈরি করবে। এর বাইরে এসব বিতর্ক ফাইন, একটা গণতান্ত্রিক সমাজে বিতর্ক জারি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।